ধরুন আপনি একা একা কোথাও গেলেন অ্যাডভেঞ্চার করতে। চারিদিকে শুধু বন আর পাহাড় ছাড়া অন্য কিছুই নেই। এমন কোনো পথও নেই যেটা দিয়ে সহজে বের হওয়া যায়। তবুও আপনি সাহস করে একা একাই ঘুরে বেড়াচ্ছেন আর সবকিছু খুবই উপভোগ করছেন। কিন্তু হঠাৎই আপনি বুঝতে পারলেন আপনাকে কেউ লক্ষ্য করে যাচ্ছে সেই শুরু থেকেই। তার উদ্দেশ্য আপনাকে সাহায্য করা নয়, বরং শিকার করা। এখন এই বড় জঙ্গলের মধ্যে আপনার পালানোর কোনো সহজ পথ নেই, আর কারো কাছ থেকে সাহায্য নেবারও কোনো উপায় নেই। চারিদিকেই শুধু আপনার জন্য রয়েছে মৃত্যুর ফাঁদ। তো বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করব সম্প্রতি মুক্তি পাওয়া অ্যাপেক্স মুভির গল্প, যেখানে ঠিক একইভাবে অ্যাডভেঞ্চার প্রেমী একটি মেয়ে ফেঁসে যায়। আদৌ কি সে এই জঙ্গল থেকে বেরোতে পেরেছিল, নাকি এটাই ছিল তার জীবনের শেষ অ্যাডভেঞ্চার? জানতে হলে পুরো সময় জুড়ে আমার সাথেই থাকুন। কাহিনীর শুরুতে আমাদের সাশা ও তার স্বামী টমিকে দেখানো হয়, যারা অ্যাডভেঞ্চার প্রেমী একটি কাপল। অ্যাডভেঞ্চার করা ছাড়া এরা যেন কিছুই বোঝে না। এবং আজ তারা নরওয়ের ট্রলওয়াল পাড়ি দিতে এসেছে, যেটা আগেও অনেকবার চেষ্টা করেছিল তারা। কিন্তু এই পাহাড়কে পাড়ি দেওয়া, তার উপরে ওঠা এত সহজ ছিল না। এই দুজনেই সেই পাহাড়ে ওঠা শুরু করে, এবং সাশা সেই পয়েন্টেও পৌঁছে যায় যেখান থেকে সামনে আজ পর্যন্ত সে যেতে পারেনি। অনেকবার চেষ্টা করে সে আজও সেই জায়গাটা পার হতে পারে না। তার স্বামী টমি তাকে বলে, আজকের জন্য যথেষ্ট হয়েছে, আমাদের আরাম করা উচিত, কাল সকালে তুমি আবার চেষ্টা করো। কিন্তু সাশার খুবই জেদ চেপে বসেছে, সে আজই সেটা পার করতে চায়। আর তাই সে বারবার চেষ্টা করতে থাকায় খুবই ক্লান্ত হয়ে যায়। একটু পর তারা বুঝতে পারে যে এখানে বড় ঝড় আসতে চলছে। তাই তারা নিজের ঝুলন্ত তাঁবু সেখানেই লাগিয়ে তার ভেতরে আরাম করে। কিন্তু টমি আজ খুবই চিন্তিত, কারণ তার প্রিয় কম্পাসটা আজ ভালোভাবে কাজ করছে না। সাথে আজ ঝড়ও খুবই তীব্র। তাই টমি সাশাকে বলে, আমাদের নিচে নেমে যাওয়া উচিত, একবার ঝড় থেমে গেলে তারপর আমরা আবার চেষ্টা করব। এরপর তারা দুজনেই নিচে নামতে শুরু করে। রাতের অন্ধকারে নিচে নামতে তাদের খুবই কষ্ট হচ্ছিল। আর তখনই হঠাৎ তুষারধস শুরু হয়, যার কারণে পাহাড়ের ওপর থেকে বরফ পড়তে শুরু করে। সাশাকে বাঁচানোর জন্য টমি তাকে পাথরের নিচে লুকিয়ে পড়তে বলে, যাতে পাথর তার গায়ে না লাগে। কিন্তু টমির মাথায় পাথর আঘাত করে, যার ফলে সে নিজের রশির সাথে নিচে পড়ে যায়। যদিও সে বাতাসে রশি দিয়ে ঝুলে আছে, কিন্তু পাথর লাগার কারণে তার মৃত্যু হয়ে যায়। রশিটার যে অন্য প্রান্ত সেটা সাশার সাথে বাঁধা ছিল, আর এত ভার থাকার কারণে এই রশিটার যে হুক সেটা পাথরের মাঝে আটকে যায়। সেটা ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছিল। আর কোনো উপায় না থাকায় সাশাকে রশিটা ছেড়ে দিতে হয়, যার ফলে টমি নিচে পড়ে যায়। সাশা তখন সেভাবেই পাথরের সাথে চেপে থেকে নিজের প্রাণ বাঁচিয়ে নেয়। 5 মাস কেটে গেছে, সাশা নিজের দেশে ফিরে এসেছে। তার মনে আজও সেই কথাই রয়ে গেছে। সে মনে মনে নিজেকে অপরাধী বোধ করে, কারণ টমির বারবার বলার পরেও তার জেদের কারণে তারা সেখানে থেকেছিল। আর সে ভাবে হয়তো সে কারণেই টমির মৃত্যু হয়েছে। সাশা এখনো নিজের দুঃখ থেকে বেরিয়ে আসতে পারেনি। আর সাশা এখন ঠিক করে সে অস্ট্রেলিয়ার ভেন্দ্রা জাতীয় উদ্যানে যাবে। আর যখন সে সেখানে পৌঁছায়, তখন রেঞ্জার তাকে সাবধান করে যে এখানে এই জাতীয় উদ্যান থেকে আগে অনেক মানুষ নিখোঁজ হয়েছে। সে দেখে যে সেখানে অনেক মানুষের ছবি লাগানো আছে, যারা আগে এই জাতীয় উদ্যানের ভেতরে গিয়েছিল আর কখনো ফিরে আসেনি। কিন্তু তবুও সাশা যে কোনো মূল্যে ভেতরে যেতে চায়। তাই সেখানকার রেঞ্জার তার নাম ও ঠিকানা লিখে নেয়। এরপর সাশা সেখান থেকে বেরিয়ে একটি গ্যাস স্টেশনের দোকানে দাঁড়ায়, যেখানে দুজন শিকারী তাকে বিরক্ত করতে থাকে। কিন্তু তখনই সেখানে বেন নামের একটা ছেলে আসে, যে শুকনো মাংস বিক্রি করছিল। সে এক প্রকার হিরো সেজেই তাদের বলে যে মেয়েটিকে বিরক্ত না করতে। আর শিকারীরাও সেখান থেকে চলে যায়। সাশা বেনকে ধন্যবাদ জানায় এবং তার শুকনো মাংসের এক প্যাকেট কিনে নেয়। এরপর সে নিজের গাড়িতে এসে বসে। কিন্তু সে দেখে যে তার জিপিএস কাজ করছে না। সাথে সাথে ম্যাপে সে কিছু বুঝতেও পারছিল না। তখনই সেখানে বেন আসে। বেনকে ম্যাপে সাশা একটি জায়গা দেখায়, যার নাম গ্র্যান্ড আইল ন্যারোস, যেটা খুব গভীর জঙ্গলের মাঝে অবস্থিত। সে বলে যে আমি এইখানে যেতে চাই। বেন জানায় যে ওখানে যাওয়ার দুটো রাস্তা আছে, একটি সহজ রাস্তা আর অন্যটি কঠিন রাস্তা। যদি তুমি কঠিন রাস্তা দিয়ে যাও তাহলে সেখানে খুব সুন্দর দৃশ্য দেখতে পাবে। তাই সাশা ঠিক করে যে সে কঠিন রাস্তা ধরেই সেখানে যাবে। এই রাস্তা শুরু হয়েছিল একটি উপসাগর থেকে। সে উপসাগরে পৌঁছে যায়। আর তখন রাত হয়ে যাওয়ায় সাশা সেখানেই নিজের ক্যাম্প লাগায়। কিন্তু এখন এখানে সেই শিকারীরাও এসে যায়, যারা তাকে দোকানে বিরক্ত করছিল। সাশা জানতো তারা ওকে আবার বিরক্ত করবে, তাই সে নিজের গাড়িতে গিয়ে সেটা ভেতর থেকে লক করে ফেলে। সাথে সাথে তার কাছে থাকা পেপার স্প্রে বের করে নেয়, যাতে যদি তারা তার কাছে আসে তাহলে সে ওদের চেহারায় সেই পেপার স্প্রে ছুঁড়ে দিতে পারে। কিন্তু ওরা তার আশেপাশেও আসে না। কিছুক্ষণ থামার পর শিকারীরা এখান থেকে চলে যায়। সাশা নিজের গাড়িতে কিছুক্ষণ ঘুমোয়। সকাল হলে সে নিজের নৌকা বের করে পানিতে নেমে পড়ে, কারণ তাকে এভাবেই নিজের যাত্রা শুরু করতে হবে। সত্যি সেখানকার দৃশ্য খুবই সুন্দর ছিল। বেশ কিছুক্ষণ পানির পথ পাড়ি দেওয়ার পর যখন সে তীরে পৌঁছায়, তখন সে সেই লোকগুলোর জিনিসপত্র দেখতে পায় যারা এখান থেকে নিখোঁজ হয়েছিল। জিনিসগুলো খুবই সুন্দরভাবে সাজানো ছিল। কিন্তু সাশা খুব ক্লান্ত হয়ে যাওয়ায় সে আরাম করার জন্য এক জায়গায় থামে। সাথে সাথে পানিতে ভ্রমণ করার কারণে তার কাপড়ও ভিজে গিয়েছিল। সে নিজের কাপড় শুকায় এবং বেনের কাছ থেকে যে শুকনো মাংস কিনেছিল সেটা খেতে থাকে।
এরপর সে নিজের তাঁবুর ভিতরে ঘুমিয়ে পড়ে। পরের সকালে বাইরের হইচইতে তার ঘুম ভাঙে। যখন সে বাইরে যায় তখন দেখে যে সেখানে তার যে ব্যাগটা ছিল সেটা এখন নেই। মানে তার ব্যাগটা কেউ এখান থেকে চুরি করে নিয়েছে। আর তার তাঁবুতে একটি সাপও ঢুকে গিয়েছিল। তার ভাগ্য ভালো ছিল যে সে আগেই সেখান থেকে বেরিয়ে গিয়েছিল। এরপর আবারও সাশা নিজের নৌকায় পানির পথ পাড়ি দেয়। কিছু দূর যাওয়ার পর আরেক তীরে অন্য একটি নৌকা দেখা যায়। আর সে সেই তীরে গেলে দেখতে পায় যে সেখানে বেনের ক্যাম্প রয়েছে। বেনকে এখানে দেখে তার খুব খুশি হয়। সে বেনকে জানায় যে কাল রাতে সে এখানেই ঘুমিয়েছিল। সেখান থেকে তার জিনিসপত্র কেউ নিয়ে চলে গেছে। বেন বলে নিশ্চয়ই কোনো জন্তুর কাজ হবে। এরপর বেন তাকে মাছ রান্না করে খাওয়ায়। সেই সাথে সে সাশাকে বলতে থাকে, আমি অস্ট্রেলিয়ার নই। ছোটবেলায় আমার মা আমাকে নিয়ে এখানে এসেছিল, যার পর আমি চিরতরে এখানেই রয়ে গেছি। বেন তাকে আরও বলে যে তুমি এখানে কি করছো, তোমার তো পাহাড় পছন্দ। এই শুনে সাশা খুবই অবাক হয়, কিন্তু তবুও সাশা তাকে জিজ্ঞেস করে না যে সে কিভাবে জানলো। আসলে বেন খুবই অদ্ভুত ধরনের কথা বলছিল। সাশা বলে যে সেই শিকারীরা আরেকবার তার ক্যাম্পের কাছে এসেছিল। তখন বেন তাকে বলে যে হ্যাঁ, তুমি তাদের খুব ভালোভাবে সামলেছ, তারা তোমার কাছেও আসেনি। আর এটা শুনে সাশা আরও অবাক হয়। আর এখন বেন তাকে বলে যে আমি ইচ্ছে করেই তোমাকে রাস্তা বলেছিলাম, আর আমি তোমাকে শুরু থেকেই ফলো করছি। সাশাও বুঝতে পারে যে তার ব্যাগটাও বেনই চুরি করেছে। কিন্তু এর আগে যে সে তার ব্যাগ সম্পর্কে জিজ্ঞেস করে, বেন নিজেই তার ব্যাগ এনে তার সামনে রেখে দেয়। সাশা দেখে যে তার যে ব্রেসলেটটা ছিল সেটা বেন পড়েছে। সাশা বুঝতে পারে যে তাকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরোতে হবে। আর এখন বেন একটা ক্রসবো আর একটি স্পিকার এনে তার সামনে রেখে দেয়। আর বলে যে আমি একজন শিকারী, আমি মানুষের শিকার করি। তোমার কাছে নিজের প্রাণ বাঁচানোর জন্য একটি সুযোগ আছে। আমি একটি গান চালাবো, যতক্ষণ এই গানটা চলবে ততক্ষণ তুমি পালাতে পারবে, কিন্তু যেই গান বন্ধ হবে আমি আবার ক্রসবো দিয়ে তোমাকে শিকার করা শুরু করব। তোমার ফোন আমি নিজের কাছে রেখে দিয়েছি, সেই সাথে ব্যাগে তোমার টিকে থাকার পুরো সরবরাহ আছে। আর এই বলে বেন গান চালিয়ে দেয়। সাশা দ্রুত ভয়ে নিজের ব্যাগ নিয়ে নৌকায় করে পানির পথে এগোতে থাকে। সে খুব ভয় পেয়েছে, কারণ সে জানে যে বেন একজন সাইকো। সে এত ঘাবড়ে গিয়েছিল যে একটা ঝর্ণা থেকে পড়ে গিয়ে নিজের নৌকা হারিয়ে ফেলে, যার পরে সে পানি থেকে উঠে গিয়ে জঙ্গলের ভিতরে পালাতে শুরু করে। তখন একটি পরিবারের কথোপকথনের আওয়াজ শুনে সে খুশি হয়, কারণ সে ভেবেছিল এখানে আরও কেউ রয়েছে। কিন্তু যখন সে উপরে গিয়ে দেখে তখন সেখানে বেন নিজের ফোন রেখেছিল, যেটাতে একটি রেকর্ডিং চলছিল, যেখানে দেখা যায় একটি পরিবার সেখানে মজা করে ঘুরছিল। বেন তাদের সাথে বন্ধুত্ব করে আর পরে একে একে সবাইকে মেরে ফেলে। আসলে সাশাকে মারার জন্য এটা বেনের আরেকটা ফাঁ ছিল। সে নিজের ক্রসবো থেকে তীর চালায়। সাশার ভাগ্য ভালো ছিল যে সে প্রথমবারের মতো বেঁচে যায়। এরপর সাশা আরও দ্রুত পালাতে শুরু করে, কিন্তু বেন ক্রমাগত অনেকবার তীর চালায়। একটা তীর সাশার পায়েও লেগে যায়, যার ফলে তার পায়ে খুবই বাজেভাবে জখম হয়ে যায়। আর সাশা নদীতে পড়ে যায়। নদীতে পড়ার কারণে তার মাথায়ও আঘাত লাগে, কিন্তু সাশা নিজেকে সামলে নদীর তীরে আসে, যেখানে সবার আগে সে নিজের টি শার্ট পাল্টায়, কারণ তার কাপড় পুরোপুরি ভিজে গিয়েছিল। সেই সাথে সে খুব ক্লান্ত হয়ে গেছে। তার প্রচুর খিদেও পেয়েছিল। শক্তির জন্য সে ব্যাগ থেকে বের করে কিছু খায়। সে জানে যে তাড়াতাড়ি এখানে বেন আসতে চলেছে, তাই আবারও সে পালাতে শুরু করে। বেন এখনও তার পেছনেই ছিল। আসলে বেন এই জঙ্গলের প্রতিটা কোণা কোণা খুবই ভালোভাবে চিনত। এরপর আমরা দেখি সাশা পালাতে পালাতে এমন এক জায়গায় পৌঁছে গেছে যেখান থেকে সামনের রাস্তা বন্ধ, আর পাথরের মাঝে একটি সরু রাস্তা রয়েছে। সেটাতে বেরিয়ে সে পাথরের উপরে পৌঁছে যায়, যেখানে সে দূরবীন দিয়ে সেই জায়গাটা দেখে যেখানে বেনের ক্যাম্প রয়েছে। সে বেনের কাছে একটি নৌকা দেখতে পায়। এরপর সে দেখে যে বেন তার খুবই কাছে পৌঁছে গেছে। বেনও তাকে দেখে ফেলে, আর এখন বেনের কাছ থেকে বাঁচতে আবারও সে পাথরের দেয়াল দিয়ে নিচে নামে। পাথরের একটি চায়ের নিচে সে লুকিয়ে পড়ে। বেন উপরে আসে আর ফাটল দিয়ে নিচে তাকায়, কিন্তু সেখান দিয়ে সাশাকে সে দেখতে পায় না। তাই সে সেখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার পর সাশা উপরে চলে আসে। এরপর সাশা ক্যাম্প পর্যন্ত পৌঁছে যায়, যেখানে সে দেখে যে বেন আরাম করে নদীতে গোসল করছে। যেন তোর পুরো বিশ্বাস আছে যে সে যে কোনো মূল্যে সাশাকে নিজের শিকার বানিয়েই ফেলবে। সাশার এই জায়গায় ফিরে আসার শুধু একটি কারণ ছিল, আর সেটা ছিল তার নৌকা। সে যে কোনোভাবে পানির ভেতর দিয়ে তার নৌকার কাছে যায়, কিন্তু এটাও বেনের একটা চাল ছিল। সে নৌকার নিচে ফাঁদ পেতে রেখেছিল, যার মধ্যে সাশার পা আটকে যায়। আর এরপর বেন তার কাছে আসলে সাশার কাছে যে পেপার স্প্রে ছিল সেটা সে বেনের চেহারায় ছুঁড়ে দেয়, যার ফলে তার চোখ জ্বলতে শুরু করে। এরপর সাশা সেখানে বেনের ক্রসবো দেখতে পেয়ে সেটা নেওয়ার জন্য সামনে যেতে থাকে, কিন্তু ততক্ষণে বেন নিজের মুখ ধুয়ে সাশার পায়ে যে ফাঁদ আটকানো ছিল তার চেন টেনে সাশাকে আটকায় আর ক্রসবো নিজে তুলে নেয়। আর এরপর সে সাশাকে বলে যে তোমার যে পেপার স্প্রে আছে সেটা ফেলে দাও। সাশাকে বাধ্য হয়ে তার কথা মানতে হয়। এরপর বেন সেই ফাঁদ থেকে সাশার পা বের করে দেয়। আর বেন তখন সাশাকে বলতে থাকে, আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম তুমি সহজ রাস্তা দিয়ে যাবে নাকি কঠিন রাস্তা দিয়ে। তুমি নিজেই কঠিন রাস্তা বেছে নিয়েছিলে। যদি তুমি সহজ রাস্তা বেছে নিতে তাহলে এতক্ষণে তুমি নিজের গন্তব্যে পৌঁছেও যেতে,
কিন্তু তুমি নিজেই কঠিন রাস্তা বেছে নিয়েছো, আর তাই তুমি এখানে আটকে পড়েছো। আর এরপর বেন আরও বলে যে এখানে যে নরখাদক গোত্র আছে আমি তাদের রীতিনীতি মেনে চলি। তাদের বিশ্বাস হলো আমরা যে মানুষকেই মারি সে সবসময় আমাদের ভেতরেই জীবিত থেকে যায়। আর এখন আমি তোমাকে মারবো, যার পরে তুমি আমার ভেতরে জীবিত থাকবে। এসব শুনে সাশা ভীষণ ভয় পেয়ে যায়। এরপর সারা রাত সাশা বাইরে বৃষ্টিতে ভিজতে থাকে। পরের দিন সকালে বেন সাশাকে নিজের নৌকায় নিয়ে কোথাও নিয়ে যাচ্ছিল। সাশার হাত বাঁধা ছিল। সাশাকে বেন বলে যে রেঞ্জার অফিসারের রেজিস্টারে আমি তোমার নাম ঠিকানা দেখেছিলাম, যেখান থেকে আমি জানতে পারি যে তোমার পাহাড়ে চড়ার খুব শখ। তুমি নিজের স্বামীর সাথে ট্রল বলে উঠতে গিয়েছিলে, যেখানে তুমি নিজের স্বামীকে হারিয়েছো। সাশা বলে যে ওটা একটা দুর্ঘটনা ছিল। এরপর বেন তাকে পানিতে ফেলে দেয়। তারপর সে সাশাকে টেনে একটি গুহার কাছে নিয়ে আসে, যেখানে সাশা সেই পরিবারের মৃতদেহ দেখতে পায় যাদের ভিডিও সে বেনের মোবাইলে দেখেছিল। আসলে বেন একটা বড় সাইকো। সে মানুষ মেরে তাদের চামড়া শুকিয়ে মানুষের কাছে বিক্রি করে। এরপর বেন সাশাকে বলে যে আমি আজ পর্যন্ত কারো আত্মাকে নিজের ভিতরে বন্দি করিনি, কারণ সেই নরখাদক গোত্রের বিশ্বাস হলো যতক্ষণ না আমরা মানুষকে মেরে তার কলিজে গ্রাস না করি ততক্ষণ এমনটা সম্ভব না। আজ পর্যন্ত আমি অনেক মানুষ মেরেছি, কিন্তু শক্তিশালী কোনো আত্মা পাইনি, যার কারণে আমার পুরো রীতি করতে পারিনি। কিন্তু আজ আমি একটা শক্তিশালী আত্মা পেয়ে গেছি। মানে সে সাশাকে মেরে নিজের রীতি পূর্ণ করতে চাচ্ছিল। এরপর সে নিজের নকল দাঁত খুলে সাশাকে নিজের আসল দাঁত দেখায়, যেগুলো কোনো জঙ্গলি জানোয়ারের মতোই ধারালো ছিল। আসলে সে ঘষে ঘষে নিজের দাঁতকে এমন বানিয়েছিল। এটাও সেই নরখাদক গোত্রেরই রীতি ছিল। আসলে সে সবার আগে নিজের মায়ের সাথে এখানে এসেছিল। সে সবার আগে নিজের মাকে মেরে নিজের শিকার বানিয়েছে, যার পরে সে অনেক মানুষও মেরেছে। আর আজ সাশার পালা। সে সাশার খুব কাছে এসে যায়। সাশা নিজের দাঁত দিয়ে বেনের কান কামড়ে দেয়। আর এরপর সাশা পানিতে লাফ দেয়, কিন্তু বেনও তার সাথে পানিতে লাফ দেয়। এরপর বেন সাশার চেনের সাথে নিজেকে আটকে নেয়, যাতে সাশা পালাতে না পারে। কিন্তু পানির স্রোত এতই তীব্র ছিল যে তারা দুজনেই উপর থেকে ঝর্ণার দিয়ে নিচে পড়ে যায়, যার কারণে বেন পানির ভেতরে থাকা পাথরের সাথে ধাক্কা খেয়ে বেহুশ হয়ে যায়। এরপর তারা দুজনেই তীরে এসে পৌঁছায়। যেখানে সাশা পাথর দিয়ে বেনকে মারার চেষ্টা করছিলই, ঠিক তখনই বেনের জ্ঞান ফিরে আসে। সে সাশার উপর হামলা করে। যদিও সে তখন চাইলে সাশাকে মেরে ফেলতে পারত, কিন্তু সে তার খেলা এত তাড়াতাড়ি শেষ করতে চায় না। সে সাশাকে জীবিত ছেড়ে দেয়। আর তখন সাশা সুযোগ পেয়ে পাথর তুলে আবারও বেনের পায়ে মারে, যার ফলে তার পায়ের হাড় ভেঙে যায়। আর এরপরে তারা দুজনেই সেভাবে শুয়ে থাকে, কারণ সাশাও ভীষণভাবে ক্লান্ত হয়ে গেছে। আর এরপর রাত হলে সাশা নিজের মনের কথা বলতে থাকে। সাশা বলে আমার আজও জানা নেই যখন আমি নিজের স্বামীর রশি ছেড়ে দিয়েছিলাম তখন সে বেঁচে ছিল নাকি মরে গিয়েছিল। তার মৃত্যুর কারণ আমি, কারণ সে আমাকে অনেক আগেই ফিরে যেতে বলেছিল। আর আমার জেদের কারণেই তাকে থামতে হয়েছিল। সত্যিই সেদিন তার ভাগ্য তার সঙ্গে ছিল না, যার কারণে তার প্রাণ বাঁচল না। এরপর সাশা আর বেন সেখানে সেভাবেই শুয়ে থাকে। সকাল হয়ে গেলে সাশা বেনকে বলে যে তুমি আমার সাথেই পাথর বেয়ে উপরে উঠবে, তবেই তুমি এখান থেকে বেরোতে পারবে। আসলে এই দুজন এখন একে অপরের সাথে বাধা থাকায় সাশা চাইলেও একা একা সেখান থেকে বেরোতে পারবে না। আর বেনও নিজের অস্ত্র ফেলে দিয়েছে, কারণ তার পা তখন বাজেভাবে জখম হয়েছিল। আর সে জানতো যে এই সময় সে সাশার কিছুই করতে পারবে না। আর তাছাড়া যদি সে সাশাকে মেরেও ফেলে তাহলে সে নিজেও মারা পড়বে। আর এরপর সাশা বেনকে বলতে থাকে তুমি যদি আমাকে উপরে যেতে সাহায্য করো তাহলে আমি তোমাকে জীবিত ছেড়ে দেব। এরপর সাশা তাকে নিজের হার্নেসের সাথে বেঁধে নেয় আর পাথরের উপরে ওঠা শুরু করে। কিন্তু সাশার বেনের উপর ভরসা হয় না, তাই সে হার্নেসের হুক নাড়াচাড়া করছিল। বেনও তখন বুঝে যায় যে সাশা কিছু চালাকি করার চেষ্টা করছে, তাই সে তার সাথে বাঁধা হার্নেসের অংশ টেনে সাশাকে নিচে নামিয়ে নেয়। তখন সাশা তাকে বলে যে আমি শুধু রশিটা চেক করছিলাম। আর এখন আবারও সে উপরে ওঠে। এরপর সাশা এমন এক জায়গায় পৌঁছে যায় যে জায়গাটা দেখতে ঠিক সেই জায়গার মতো ছিল যেটা সে শেষবার তার হাজব্যান্ডের সাথে পার করার চেষ্টা করছিল, আর যার কারণে তার মৃত্যু হয়েছিল। আর এরপর সাশা সেখানে পৌঁছে তার সাথে বাঁধা হার্নেস, যেটা বেনের সাথে বাঁধা ছিল, সেটা একটি গাছের সাথে বেঁধে দেয় আর হার্নেসটা ঢিলে করে দেয়। বেন বুঝতে পারে যে সে কোনো চালাকি করছে, তাই সে রশি দিয়ে তাকে নিচে নামানোর চেষ্টা করে। কিন্তু হার্নেস ঢিলে হয়ে যাওয়ার কারণে বেন রশি সহ নিচে পড়ে যায়, যার ফলে বেনের মৃত্যু হয়। আর এভাবেই বেনের খেল খতম হয়। কিন্তু তখন সাশার প্রাণও বিপদে আছে, কারণ সে পাথরের যে অংশে আছে সেখান থেকে নিচে নামা পুরোপুরি অসম্ভব। তাকে উপরে উঠতেই হবে, এবং উপরে ওঠাও খুবই সহজ ছিল না। তখন তার জন্য উপরে ওঠা আরও বেশি বিপজ্জনক ছিল। আর তার কাছে তখন হার্নেসও নেই, মানে একটা ভুল হলেই তার মৃত্যু অনিবার্য। এরপর সাশা সেই বিপজ্জনক জায়গা কোনোভাবে পার হওয়ার চেষ্টা করে। একবার তো সাশা পুরো পড়েই যাচ্ছিল, কিন্তু সে তার বুদ্ধি পুরোপুরি কাজে লাগিয়ে কোনোভাবে সেখান থেকে উপরে পৌঁছে যায়, যার পরে সে একটি রাস্তায় পৌঁছে যায়। আর সেখানে সাশা একটি গাড়িও দেখতে পায়। এরপর সে গাড়িতে করে সাশা রেঞ্জার অফিস পর্যন্ত পৌঁছে যায়, যেখানে সে রেঞ্জারকে সেই গুহার কথা জানায় যেটা বেনের। সে জানায় যে সেখানে এ পর্যন্ত যত মানুষ নিখোঁজ হয়েছে
তাদের সবার দেহাবশেষ সেখানে পাওয়া যাবে। এরপর সে এখান থেকে বেরিয়ে সমুদ্রের কাছে যায়, আর তার কাছে টমের যে কম্পাসটা ছিল সেটা সে সমুদ্রের ঢেউয়ের সাথে ভাসিয়ে দেয়। সাশা বুঝতে পারে যে তার স্বামী টমির মৃত্যু একটি দুর্ঘটনা ছিল, তাতে তার কোনো দোষ ছিল না। আর এর সাথে এই সিনেমা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আপনাদের কাছে এই মুভির গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার কাছে তো মুভিটি খুবই ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।